আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন লাস্ট শট রিভিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নাফিউল সামাদ আবির। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা দেখব আম আটির ভেপু। লিখেছেন কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আম আটির ভেপু কিন্তু একটা পূর্ণাঙ্গ উপন্যাস। তো এই পূর্ণাঙ্গ উপন্যাসেরই একটা ছোট অংশ তোমাদের বইয়ে দেওয়া আছে। যদিও ছোট অংশ আমি বলতেছি, তারপরেও অনেক বড় একটা অংশ দেওয়া আছে। এইখানে আমরা যা তুলেছি, ইম্পর্টেন্ট টপিকগুলো তুলতে গিয়ে বা গুরুত্বপূর্ণ নোটগুলো তুলতে গিয়ে দেখলাম যে এইখানেও অনেক বড় হয়েছে আসলে। তো এটার মধ্যে আমরা চেষ্টা করব যে একটু সংক্ষিপ্ত করে আমি যেন তোমাদেরকে দেখায় দিতে পারি। তো আমরা এটার মধ্যে প্রতিটা ক্লাসের মতোই কী কী দেখব? লেখক পরিচিতি দেখব, তারপর কি পাঠ পরিচিতি, এবং কি ওইখানে মূল যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ যা আছে সেগুলো আমরা দেখব, তারপর সেই অনুযায়ী প্রশ্ন সমাধান করব। তো চলো দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি আমরা একটু দেখি, তিনি জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন একটু দেখো, 12 সেপ্টেম্বর 1894 সালে পশ্চিমবঙ্গের 24, আচ্ছা আপাতত জন্ম সালটা আমরা এখানে করি, 12 সেপ্টেম্বর 1894, 24 পরগনার মুরারিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আর এই মুরারিপুর গ্রাম কিন্তু ছিল হচ্ছে কি তার নানার বাড়ি, অর্থাৎ মাতুল আলয়। মাতুল আলয় মানে হচ্ছে কি মায়ের বাড়ি। মাতুল আলয় মা, মায়ের আলয় মানে হচ্ছে কি ঘর বা বাড়ি, মায়ের বাড়িতে। ওকে। তার পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার পৈতৃক নিবাস কোথায় ছিল? ব্যারাকপুরে। জন্মগ্রহণ করেছেন মুরারিপুর, পৈতৃক নিবাস ব্যারাকপুর। তার পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায়, মাতার নাম মৃণালিনী দেবী। এই তো। ওকে। শিক্ষা জীবন যদি আমরা একটু বলি, স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। কলকাতা রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি পেশায় কি ছিলেন? শিক্ষকতাও কিন্তু করেছেন। ওকে। তিনি কি কি বিষয়ে লেখালেখি করেছেন? প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপন। প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তিনি একটা সুন্দর উপন্যাস লিখেছেন, নাম হচ্ছে আরণ্যক। সাধারণত তুমি যে কোনো আশেপাশের প্রকৃতির বর্ণনা দিলে কতটুকু দিতে পারবা? সুন্দর গাছ, ফুল, ফল, এগুলাই তো। এই আরণ্যক উপন্যাসে বিভূতিভূষণ প্রায় পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য আশেপাশের বর্ণনা করার ক্ষেত্রে দিয়েছেন। এটা আমার খুবই পছন্দের একটা বই, আরণ্যক। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা যে কতভাবে দেয়া যায়, যদি তোমাদের বই পড়ার অভ্যাস থাকে, আমি তোমাদের বলবো আরণ্যক তোমরা পড়ো। ওকে। প্রকৃতি এবং মানুষের জীবনে অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্য। তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানব জীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে। অর্থাৎ প্রকৃতি এবং মানব জীবন নিয়ে মোটামুটি তার যা লেখালেখি আছে তিনি করেছেন। ওকে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো আমরা একটু দেখি। উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। এই যে আরণ্যক, আমি যে আরণ্যকের কথা বললাম সেইটা। আর তার এই পথের পাঁচালী উপন্যাস থেকে কিন্তু কি কি বলে এটাকে, সিনেমাও আছে। আর তোমরা যে আম আটির ভেপু পড়ো, এটা কিন্তু এই পথের পাঁচালীরই একটা অংশ। তো আম আটির ভেপু নামে তোমাদের এখানে দেওয়া আছে, আম আটির ভেপু। কিন্তু এই উপন্যাসটার নাম হচ্ছে কি পথের পাঁচালী। ওকে। গল্প গ্রন্থ মেঘমল্লার মৌরিফুল, যাত্রাবদল, ভ্রমণ দিনলিপি হচ্ছে কি তৃণাঙ্কুর, স্মৃতির রেখা, কিশোর উপন্যাস আছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় তো সিনেমাও আছে, বই আছে, পড়ে থাকার কথা, না পড়লে পড়ে, বইটা পড়ো। মিস স্মিথের কবচ, হীরামানিক জলে। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। ইছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। রবীন্দ্র পুরস্কারে তিনি ভূষিত হন কিসের জন্য? ইছামতি উপন্যাসের জন্য। মৃত্যুবরণ করেন 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তাহলে এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমি দ্রুত করতেছি একটু, কেননা আমাদের একটু পরে আসলে তোমাদের যেগুলো আছে অনেক বেশি তথ্য, সেটাও আমরা একটু চেষ্টা করবো যেন রিভিশন ক্লাস, তো রিভিশনের মতো যেন হয়ে যায়। তোমাদের জাস্ট মনে করিয়ে দেওয়া যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোমার পড়া থাকা উচিত। ঠিক আছে? ওকে। আর লেকচার স্লাইড তো তোমরা পাবাই। উৎস: আম আটির ভেপু শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলন করা হয়েছে, যেটা আমি ইতিমধ্যেই বলেছি। মূল উপন্যাসের নাম হচ্ছে কি পথের পাঁচালী। ওকে। মূল কথা, গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক
আনন্দপূর্ণ শৈশব এবং কি প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্প শিশু কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগায়। পাঠ সংক্ষেপ: গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। তো এখানে আমরা দুই ভাই বোন কাকে কাকে পাই? অপু আর একটা হচ্ছে কি দুর্গা। তো এই অপু এবং দুর্গা এদের পরিবার বেশ দরিদ্র। শৈশবে তাদের দারিদ্র্যের কষ্ট কিন্তু রয়েছে। তার মায়ের নাম হচ্ছে কি সর্বজয়া, বাবার নাম হচ্ছে হরিহর। তো এই যে এরা কিন্তু বেশ কষ্টের মধ্যেই বড় হয়, কিন্তু এই কষ্টের মধ্যে থেকেই যে তাদের প্রাকৃতিক, এই যে দেখো গ্রামীণ ফল ফলাদি খাওয়ার আনন্দ আমরা দেখতে পাই। দুর্গা নামের যে চরিত্রটি আছে অপুর বোন, দুর্গা হচ্ছে কি একটা দুরন্ত মেয়ে, দুরন্ত কিশোরী মেয়ে বা দুরন্ত বাচ্চা মেয়ে বলতে পারো, দুরন্ত মেয়ে। তার দুরন্ত বনায় হচ্ছে কি সে আজকে এখানে ঘুরে বেড়ায়, ওইখানে ঘুরে বেড়ায়, এর গাছের ফল ওর গাছের ফল এগুলো হচ্ছে কি সে কুড়িয়ে আনে, সেগুলো হচ্ছে কি তারা ভাই বোন মিলে ভাগাভাগি করে খায়। এই জিনিসটা এখানে কিন্তু আমরা দেখতে পাই। আর তাদের মা সর্বজয়া একদম পল্লী, যে গ্রামের যে একজন মা যেরকম হয় সন্তানের জন্য অস্থির, তাদেরকে শাসনে রাখা, সেরকম একজন মায়ের রূপ ধারণ করেছে। ওকে, এই আপু হয়ে আছে, এটা অপু। অপু হরিহর ও সর্বজয়ার পুত্র, দুর্গার ভাই। দুর্গার মতে সে হাওয়া, সর্বজয়ার মতে বাদর। গায়ের বর্ণ দুর্গার তুলনায় ফর্সা, দুর্গার গায়ের একটু চাপা, চোখগুলি বেশ ডাগর ডাগর মানে বড় বড়। দুর্গার বয়স 10-11 বছর, গরম পাতলা, রঙ্গপুর মতো, অতটা ফর্সা নয়, একটু চাপা, আমি কিন্তু বলছি একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়ছে। তার মানে মাথার চুলের কোনো যত্ন নাই তার, পরনে ময়লা কাপড় মানে সে তার গরিব দারিদ্র, হাতে কাচের চুড়ি একটু কি আছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর। বাড়ির সাথে দুর্গার সম্পর্ক শুধু কি সে দুটো খাওয়ার, খিদে পেলে তবেই সে বাড়িতে আসে, নইলে সে ঘুরে ঘুরে বেড়ায়। আর চৈত্রের মাসের মানে চৈত্রের মানে হচ্ছে কি চৈত্র, তো চৈত্র মাসের রোদেও সে আমতলায় জামতলায় ঘুরে ঘুরে বেড়ায়। দুর্গার রোদে ঘোরাফেরার কারণেই কিন্তু কি সর্বজয়া আশঙ্কা করে যে সে জ্বরে পড়বে। ওকে, এরপর আমরা একটু হরিহর, অপু দুর্গার বাবা, সর্বজয়ার স্বামী, যাতে ব্রাহ্মণ, পারিবারিক অবস্থা ভালো নয়, গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। গোমস্তা মানে হচ্ছে কি মজুর হিসেবে কাজ করে আর কি, মজুর হিসেবে যে ধান টান টানে এই কাজগুলো করে আর কি। হরিহর মাতবর গোছের লোকটির কাছে গুরুতুল্য। এই মাতবর গোছের লোকটা হচ্ছে কি সদগোপ যে ছিল, যাকে বলে হচ্ছে কি ওই যে টাকা পয়সা হয়েছে অনেক, যে কারণে তারা চিন্তা করে গ্রামে ব্রাহ্মণ এক ঘর রাখবে। ওকে, হরিহর চাইলে অন্য গায়ে চলে যেতে পারবে না, কারণ গ্রামে তার দেনার দায় আছে। ওকে, ওই যে কিছু টাকা পায় রায়বাড়ির, কিছু টাকা এগুলো দিয়ে তাদের চলতেছে। ওকে, সর্বজয়া অপু ও দুর্গার মা, গ্রামীণ মায়ের শাশ্বত রূপ ইতিমধ্যে একবার বলেছি আমি। এই পাশ থেকে দেখাই, ওই পাশে হলে আমি ঢেকে ফেলবো কথাগুলা। কুসংস্কারে বিশ্বাসী, সর্বজয়ার স্বভাব হলো কি গল্প করে বেড়ানো। যেমন হরিহর বলছিল তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, কাউকে যেন না বলে যে ওই যে মাতবর গোছের লোকটা যে তাদেরকে নিয়ে যেতে বলছে। ওকে, সদগোপ লোপ, এটা সঙ্গোপ হয়েছে, এটা হচ্ছে সদগোপ। সদগোপ। ওকে, 4-6টা গোলা বাড়ি, বেশ পয়সাওয়ালা লোক হরিহরকে দেখে দণ্ডবত করে। হরিহরের কর্তা থাকতে সদগোপ গোত্রের লোকটা বাড়িতে পূজা অর্চনায় তিনি, অর্থাৎ কি হরিহর যার কাছ থেকে হচ্ছে পূজা অর্চনা পায়ের ধুলো দিতেন আর কি, মানে যাইতো পূজা অর্চনায় গিয়ে একটু হচ্ছে কি ওই যা মন্ত্রতন্ত্র দিতে হইতো সেগুলা দিত আর কি। তো যদি হরিহর চায় তাহলে তারা কি বাড়ি শুদ্ধ মন্ত্র নিতে চায়। মাতবর জাতের নাম সদগোবিন্দ বললাম, গায়ে এক ঘর বামুন বাস করানোর ইচ্ছা, সেই জন্য শিক্ষিত ধানের জমি টমি দিতেও রাজি। অর্থাৎ ব্রাহ্মণরা তো উঁচু জাতি, ঠিক আছে, তো ব্রাহ্মণরা উঁচু জাতি হওয়ার কারণে তাদেরকে হচ্ছে কি সবাই সম্মান করে। তাদের আর্থিক অবস্থা যেরকমই হোক না কেন তাদের সম্মান ছিল অনেক বেশি। তো সদগোপ হচ্ছে নিচু জাতি, তো তারা চাইতো যে তাদের যেহেতু এখন টাকা পয়সা হয়েছে, তাহলে বামুন একজন যদি তাদের গ্রামে বসবাস করে তাহলে গ্রামের একটা সুনাম হয়, ইচ্ছা আর কি। তো সেই জিনিসটাই হচ্ছে এখানে মাতবর গোছের লোকটা বলে। ওকে, অপুর সম্পদ কি কি একটু দেখি আমরা, তাই না? শুরু যেটা আর কি একেবারে নাটক উপন্যাসের শুরু, তোমাদের এখানে আমাটের বেবু গল্পের শুরুটা ছিল এই লাইনটা দিয়ে, কিন্তু বসে সে খেলা করতেছে সকালবেলা 8টা কি
9টা। তার একটা ছোট টিনের বাক্স আছে যেটার ডালাটা কি ভাঙা, এটার মধ্যে তার বাক্স সম্পত্তি একটা রং ওঠা কাঠের ঘোড়া, যেটা দিয়ে খেলা শেষ হয়ে গেলে সে পিঁজরা পোলের আসামের মতো পড়ে থাকে। 4 পয়সা দামের একটা টোল খাওয়ার টিনের ভেপুবাসি, গোটা কতক করি, একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, আর কান কতক খাপড়ার কুচি, যেটা হচ্ছে কি কলসি বা হাড়ির ভাঙা অংশ বা টুকরো, এগুলো দিয়ে হচ্ছে কি সে মারার চিন্তাটাই যে কি বলে সে কল্পনা করে যে মারতে থাকে, এইটা দিয়েই কিন্তু। এই যে অপু কড়িগুলো খুলে নিয়েছে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি থেকে। ওকে, নাটা ফলগুলো অপুকে দিয়েছে কে? দুর্গা। এগুলো সে কিছুটা অপুকে দিয়েছে আর কিছু তার পুতুলের বাক্সে লুকিয়ে রেখেছে। গঙ্গা যমুনা খেলতে খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলে বিশ্বাস হয়। এই যে খাপড়া, এই যে খাপড়ার কুচি যেগুলো আছে আর কি, এই যে খাপড়ার কুচি সে গঙ্গা যমুনা খেলায় ব্যবহার করে, তাই লক্ষ্য অব্যর্থ হওয়া বিশ্বাস হয়, অপু সেগুলো তার বাক্সে যত্ন করে রেখে দিয়েছে। কাঠের ঘোড়া একপাশে পিঁজরা পোলের আসামির ন্যায় পড়ে আছে। পিঁজরা পোলের আসামি মানে হচ্ছে কি খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামি। দুর্গার এন্ট্রি কখন হয়, অর্থাৎ এই আমাদের ভেপু গল্পে দুর্গা কখন আসে? দুর্গা উঠানে কাঁঠালতলা থেকে হচ্ছে কি অপুকে ডাক দেয়। সে কি নিয়ে আসে? সে কতগুলা আম নিয়ে আসে, যেগুলো হচ্ছে কি সে ভাইয়ের সাথে ভাগাভাগি করে খায়ও। যেমন অপুকে ডাকার সময় দুর্গার স্বর ছিল একটু সতর্কতা, কেন? মা যেন শুনে না ফেলে। বাড়ি ছিল না এতক্ষণ, কোত্থেকে আসছে এই জিনিসটা যদি সর্বজয়া জানতে পারে তাইলে কিন্তু খবর করে দেবে, এই জন্য। ঠিক আছে? তো এই যে অপু কলের পুতুলের মতো লক্ষ্মী চুপড়ির করিগুলি কেন? কারণ এগুলোও তো সে মায়ের কাছ থেকে চুরি করছে লুকায়, এই কারণে সে তাড়াতাড়ি এগুলো হচ্ছে কি লুকায় রাখে। সে দুর্গার কাছে যখন যায়, দুর্গার হাতে কি থাকে? একটা নারিকেলের মালা থাকে, সেটাতে কি আছে? আম কাটা। তারা হচ্ছে কি ওই যে আমগুলো নিয়ে আসছে, সেগুলো সে খাবে। এটা দরকার নাই, দুর্গার প্রশ্নের জবাব অপু দেয় ঘাড় নেড়ে, এটাও দরকার নাই। দুর্গা আমগুলো জারানোর জন্য অপুকে তেল আর নুন নিয়ে আসতে বলে। এখানে কিন্তু একটু মনে রাখবা যে তেল ধরলে তেলের ভার ছুলে মা মারবে, আমার কাপড় যে বাসি, এই জিনিসটা কিন্তু অপু বলে। যাই হোক, সে হচ্ছে আমগুলা নাকি পটলইদের বাগানের সিঁদুর কৌটোর তলা থেকে, অর্থাৎ সিঁদুর কৌটা আম আর কি, এই সিঁদুর কৌটা আমের ওই যে গাছের নিচ থেকে তারা নিয়ে আসছে আর কি। কে নিয়ে আসছে? দুর্গা নিয়ে আসছে। তেলের ভার ছুলে মা মারবে কারণ উপর কাপড় বাসি। ঠিক আছে, এই যে জিনিসটা, এটার কারণ কি? এই যে মায়ের কুসংস্কার। তার মানে হচ্ছে কি বাসি কাপড়ে তেলের ভার ছোঁয়া যাবে না, এটা অলক্ষণ। এটা মনে করো হচ্ছে কি সর্বজয়া। আর সর্বজয়া তখন কই ছিল? কাপড় কাচতে গিয়েছিল, খার কাচতে গিয়েছিল। ওকে, অপু দুর্গাকে নারকেলের মালাটা দিতে বলে, এইটাতে করে সে নিয়ে আসবে আর কি। এই যে ওতে করে তেল ঢেলে নিয়ে আসবে। তারপর তেল টেল যেন মেঝেতে ঢালিস না, সাবধানে নিবি, নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে। অপু দুর্গার মতে কি হয়েছে? সে একটা হাবা। আর সর্বজয়ার মতে অপু হচ্ছে বাদর। ওকে, দুর্গা পরিমাণে বেশি আম নেওয়া উপভোগ করলে আর কয়খানা আম দেয়? 2খানা আম অপুকে দেয়। আর দুর্গা অপুকে বলে যে সে যদি আরেকটা লঙ্কা আনতে পারে তবে সে অপুকে আরেকখানা আম দেবে। মা তক্তার উপর লঙ্কা রাখে বলে অপু তার নাগাল পায় না। ওকে, দুপুরের রোদ আমের গুটি ঝরে পড়ে পটলিদের ডোবার ধারের আম গাছ থেকে। ওকে, এই জিনিসগুলো তো গেল। দুর্গাদের বাড়ির বর্ণনা আমরা একটু দেখি, কেমন বাড়িতে তাদের বসবাস। চারিদিকে কি জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর কি মারা গিয়েছেন। তাহলে নীলমণি রায় ছিল হচ্ছে হরিহর রায়ের ভাই। তো স্ত্রী পুত্র কন্যা নিয়ে নিজ পিত্রালয়ে বাস করছেন কে? নীলমণি রায়ের স্ত্রী, মানে নীলমণি রায়ের স্ত্রী পুত্র কন্যা নিয়ে পিত্রালয়ে বাস করছেন। তো তাদের ওই বাড়িটাও ফাঁকা পড়ে থাকায় জঙ্গলে আবৃত। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। যদি প্রশ্ন আসে যে অপুদের বাড়ি থেকে কত মিনিট গেলে ভুবন মুখুজ্জের বাড়ি, বা 5 মিনিট গেলে কার বাড়ি, যে কোনো প্রশ্নই হইতে পারে। ওকে, মেরামত করা হয় নাই, গাছপালা জঙ্গল হয়ে আছে, এই জিনিসটা। ওকে, সর্বজয়া আসে। সর্বজয়া কখন আসে? দেখো, সর্বজয়ার গোলাপ খিড়কি দোর খোলার ঝনৎ শব্দ শোনা গিয়েছিল। এটা একটু মাথায় রেখো। বাড়িতে ঢুকে কি দুর্গাকে দুর্গা দুর্গা কোথায় গেলে, এই জিনিসটা কিন্তু সে বলে। আর এই যে সময়টাতে করে কি দুর্গা আরোপ হচ্ছে কি গোগ্রাসে গিলতে থাকে। মা চলে আসে আমগুলা যেন দ্রুত গিলে ফেলতে পারে। কেন? কারণ আম পারতে গেছিল বা আম কই পাইছে, তার মানে হচ্ছে সে বাড়ি থেকে বের হয়েছিল।
এই জিনিসটা হচ্ছে মা সন্দেহ করবে, এই জন্যই সে হচ্ছে কি গিলতে থাকে। আর আমগুলা খাওয়ার পরে সে অপুর মুখ থেকে নুন মুছে ফেলতে বা লবণ মুছে ফেলার কথা বলে। তাহলে এই জিনিসগুলোই কিন্তু এই যে এখানে দেখো, ঠিক আছে, এই যে গোগ্রাসে গিলতে থাকা, আর তাদের নিজেদের আম খেতে খেতে একে অপরের দিকে কি সচেতনতামূলক একটা হাসি দেয় যে এই যে খাবার ধরা প্রায় পরেই গেলাম এই। আর খালি মালা যেটা নারকেলের মালা ছিল সেটা কি ভ্যারেন্ডাকচার বেড়া এরন বা রেরি গাছের বেড়া পার করে নীলমণি রায়ের ভিতর দিকে ছুড়ে দেয়। ওকে, তৃতীয়বার অপুকে মুখের নুন মুছে ফেলতে বলার সময় দুর্গা তাকে কি বলে? বাদর বলে। সর্বজয়ও কিন্তু তাকে বাদর বলে। ওকে, এই তো চলে আসছে। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করে নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছে। ওকে, অপুর সম্পর্কে সর্বজয়া দুর্গার কাছে জানতে চায় সে বাদর কোথায়। তাহলে সর্বজয়াও মনে করে অপু হচ্ছে বাদর। অপু এসে বললো মা খিদে পেয়েছে, তখন বলে রসো রসো একটুখানি দাঁড়াও অপু, একটু হাফ জিরোতে দাও। কেন? অপু খিদার কথা বলে, তখন তো হচ্ছে সে খার কেচে আসছে, তাহলে সর্বজয়া কিন্তু তখন ক্লান্ত, যেই কারণ হচ্ছে কি বলে যে একটু জিরোতে দিতে তাকে। ওকে, তারপর হচ্ছে সর্বজয়া দুর্গাকে বাছুরটা হাঁক পারছে কেন তা দেখতে বলে। আর তারপর দাওয়ায় বটি পেতে সে শশা কাটতে বসে, তো সে শশা খায়। আর অপু আর একটু আটা বের করতে বলে, কারণ মুখে বড্ড লাগে। কেন মুখে লাগে? মুখে লাগে হচ্ছে এখানে শশা দেওয়া আছে রে, হচ্ছে কি চাল ভাজা, চাল ভাজা থেকে আটটা বের করতে বলে, যে কারণ মুখে লাগে, কারণ সে আম খেয়ে তার দাঁত টকে গিয়েছে এই জন্য। আর দুর্গা নিজের ভাগ হাতে পেতে নিয়ে জিজ্ঞেস করে আরো চাল ভাজা আছে কি না। ওকে, পরে যদি আমরা দেখি অপু চাল ভাজা খেতে কিন্তু ও চিবানো চান আম খেয়ে দাঁত টকে, এই যে তখনই কিন্তু সে ধরা খায়। এই যে সর্বজয়া অপুকে জিজ্ঞেস করলো আম কোথায় পেলি, তখন হচ্ছে দুর্গার যে বাইরে গেছিল সেটা সন্দেহ করে। এর মধ্যে এই জিনিসটা চাপা পড়ে যায় কেন? কারণ ওই যে কই এই যে স্বর্ণ গোয়ালিনী গায়ে দহন করতে আসায় এই জিনিসটা চাপা পড়ে যায়। ওকে, এরপরে উঠোনে পা দিতেই দুর্গা একটা পিঠে দুম করে কিল বসায় দেয়, এই জিনিসটা আমরা দেখি। ঠিক আছে, আবার লোভও দেখায় যে দুর্গা ওবেলা পটলীদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবে, এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় তাকে দিবে না, এই ধরনের একটা কথা কিন্তু দুর্গা অপুকে বলে। ওকে, হরিহর দুপুরের কিছু পরে সে কাজটা সেরে আসে, প্রত্যেকের কথা জিজ্ঞেস করে। অপু তখন ঘুমাইতেছিল, সে তাকদার জন্য 10 ঘরায় গিয়েছিল হরিহর, সেই জিনিসটাও বলে। আর তখনই কিন্তু আমরা দেখতে পাই তাদের যে দুরাবস্থার বিষয়টা, এই যে সর্বজয়দের কেমন অবস্থা ছিল। ডালের বাটি হাতে দাঁড়িয়েছিল, হরিহরের কথা শুনে সে বাটি মেঝেতে নামিয়ে সামনে বসে পড়ল। রায়বাড়ির 8টা টাকা সর্বজয়দের ভরসায়, তাও 2-3 মাস অন্তর দেয়, অর্থাৎ 2-3 মাস পরে পরে এই টাকাটা দেয়। ঘাটের পথে সেজ ঠাকুরন সর্বজয়কে বলে সে বন্ধক ছাড়া টাকা ধার দেয় না, আর তাদের কাছ থেকে 5 মাস হয়ে গেছে কি টাকা নিছে, এখনো ফেরত দেয় নাই। রাধাবষ্টমের এদিকে এরপরে বলা ছিল এরকম, এদিকে রাধাবষ্টমের বউ ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগদা আরম্ভ করেছে। আর অপু দুর্গা তাদের কারোরই তো কাপড় চোপড় সেভাবে নেই, এই জিনিসটা হচ্ছে তিনি বলেন অভাবের অবস্থা একেবারে খুব বাজে অবস্থা, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মীবাদা ভদ্র লোকেরাই হয়ে পড়েছে হাভাত, এই আর কি। যাই হোক, তারপর হরিহর হচ্ছে বলে যে ওই যে সদগোপ যারা আছে সেই ব্যক্তিটা হচ্ছে কি তাকে আশ্রয় দিতে বলে, এখানে শুধুমাত্র ভিটেটা ছাড়া আর কিছু নাই, ভিটে কামরায় যখন হচ্ছে পড়ে যায় সেটা। আরেকটা জিনিস হচ্ছে যখন তাকে বলেছে অফার করেছে যে বামুন বাস করানোর ইচ্ছা, হরিহর সাথে সাথে রাজি হয় নাই। কেন? কারণ সাথে সাথে রাজি হলে ভাববে ঠাকুরের হাড়ি শিখে উঠেছে, অর্থাৎ তাদের দারিদ্রতার বিষয়টা ভালো করে ফুটে উঠবে। তো হরিহর চিন্তা করে যে মজুমদার মশাইয়ের সাথে হচ্ছে কি একটু পরামর্শ করে নেবে তারপর। ওকে, দুর্গার দুরন্ত মনা, দুর্গা তো হচ্ছে কি খায় দায় আবার বের হয়ে গেছিল, সে দুপুরের পরে আবার যখন আসে দেখে যে হরিহরা সর্বজয় সম্পূর্ণ সজাগ, তো সে আর ভিতরে ঢুকে না। ঠিক আছে, সে রোয়াকে দাঁড়াইতে পারে না, কারণ রোদ অনেক বেশি, তো সে কাঁঠাল তলায় গিয়ে দাঁড়ায়। আর কাঁঠাল তলা থেকে পরবর্তীতে কি সে চিন্তা করে যে কি করবে, সে তো ঢুকতে চায় না, তখন হচ্ছে কতকগুলো
এই যে ররাফেলের বিচি বের করে সেগুলো দিয়ে কতক্ষণ আপন মূল্যে সেগুলো গুনলো, তারপরে ওগুলো দিয়ে একটু খেললো, খেলার পরে সে চলে গেছে। তো এটা করেই সে হচ্ছে কি আবার এই যে চলে যায়। আর এই যে বিচিগুলো যে সে পাইছে সে ঝটপট পায়ে গেছে, কারণ ওই যে রাঙা গাইটা হচ্ছে একটু রাক্ষস, এগুলা খেয়ে ফেলতো। তো কপাল ভালো, সে পায়ে গেছে। তো রুক্ষ বা চুলগুলো বাতাসে উড়াইতে উড়াইতে সে আবার বাড়ি থেকে বের হয়ে যায়। এই একটা না অনেক পেজে পড়ায় ফেলছি না। এখানে আসলে মূলত কি ইম্পর্টেন্ট লাইন বলতে কি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যেগুলো দরকার সবই দিয়ে দেওয়া হয়েছে আসলে। তাও যদি তোমরা না পারো আসলে কি বলবো। ওকে, এবারে চলো আমরা একটু প্রশ্ন সমাধানের দিকে যাই। অবহেলায় পড়ে থাকো উপর কাঠের গোড়া দিকে, বলছি তো পিঁজরাপোলের আসামি। ভ্যারেন্ডাকচার বেড়া কি? এই বানানটাই তো ভুলে গেছি, ররা নাকি? যাই হোক, ওই যে এই বানানটা ভুলে গেছি রে, রার নাকি ররা, দাঁড়াও একটু দেখে নিই তো, আমি বানানটা ভুলে গেছি, 1 মিনিট। ভ্যারেন্ডাকচার কই ছিল, এটা কই ছিল? ভ্যারেন্ডাকচার বেড়া জিনিসটা একটু দাঁড়াও আমি দেখে নিচ্ছি, তাহলেই হবে। ওকে, অ্যারন্ড বা রেরি। আসলে বানান নিয়ে আমি খুব একটা ঝামেলায় পড়ে যাই টুকটাক। রেরি গাছের বেড়া। ওকে, রেরি গাছের বেড়া। রস রস একটুখানি হাফজিরিতে দাও, এটা উক্তিটি কার? এটা হচ্ছে সর্বজয়ার উক্তি, ঠিক আছে। ওকে, দুর্গা নিরমুখে বাড়ির মধ্যে ঢুকলো কেন? যেন হচ্ছে কি মা বুঝতে না পারে সে বের হয়েছিল, সে বেরিয়েছিল, এটা যেন বুঝতে না পারে সেই জন্য সে নিরীহ মুখে ঢুকে। গরাদ কি? শিখ, জানালার শিখ। আম আটির ভেবু গল্পের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ, বানান ভুল হলে একটু বুঝে নিও তোমরা, বন্দ্যোপাধ্যায়। ওকে, এক পাশে বিদ্রোহ বলে আসামত কি পড়ে আছে? কাঠের ঘোড়া। তারপরে যদি আমরা যাই, দুর্গার বয়স কত? 10 কি 11? 10 11। তারপরে সে বাড়ি থাকে কখন? উক্তিটি দ্বারা দুর্গার কোন দিকটি ফুটে উঠেছে? এটা হচ্ছে কি দুর্গার দুরন্তপনা। আচ্ছা, দুরন্তপনা তার মানে হচ্ছে দীর্ঘ কান্না, দুরন্তপনা। ওকে, সর্বজয়া কি কাটতে বসলেন? শশা। তাহলে এই হচ্ছে আমার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। বানানটার জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, আসলে বানান মাঝে মধ্যে গোলমাল লেগে যায়। আরেকটা ক্লাসে মনে হয় আমি বানান কনফিউজ হয়ে গেছিলাম। ওকে, হরিহর সদ্গোপদের প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হলো না কেন? অনুধাবনমূলক প্রশ্ন। হারি শিখে উঠেছে বলে, উঠেছে মনে হবে বলে, ঠিক আছে। ওকে, হরিহর রায়ের বাড়ির অবস্থা কেমন? জরাজীর্ণ, জঙ্গলাবৃত, যাই লেখো সবই হবে, ঠিক আছে, জঙ্গলের ভরপুর এগুলো। তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব, এই কথাটি বুঝিয়ে লেখো। এটা হচ্ছে তোমার, ও আচ্ছা, এখানে হরিহর রায়ের বাড়ির অবস্থা সম্পূর্ণটা কিন্তু দিবা, ঠিক আছে। তার পাশের যে নীলমণি রায়ের যে ভিটা রয়েছে সেটা যে জরাজীর্ণ, সেটা যে ফাঁকা পড়ে আছে, সেখানে যে হচ্ছে কি ওই গাছপালা গজায় গেছে, আগাছা গজায় গেছে, সেটার বর্ণনা দিবা। তাদের রোয়াক যে কেমন ভাঙা এটা দিবা। জানালার গরাদগুলো হচ্ছে কি কোনো রকম বেঁধে রাখা হয়েছে সেটা দিবা। 5 মিনিট পরে গেলে ভুবন মুখুজ্জেদের বাড়ি, সেইটাও কিন্তু এখানে পুরোটা বর্ণনা আসবে। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, 2 মার্কের। সো এখানে আমি শুধু জরাজীর্ণ লিখছি, এটাই কিন্তু উত্তর না, পুরোটা ব্যাখ্যা করতে হবে। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাবের কথাটি বুঝিয়ে লেখো। ওই যে সদগোপ থেকে যে পাইছে অফার, তাকে যে আহ্বান জানানো হয়েছে, ওই মাতবর গোছের লোক যে জানাইছে যে আসেন, বামুন বাস করানোর খুব শখ, প্রয়োজনে ধানে জমি দিতে রাজি, এই জিনিসটা যে সর্বজয়ার সাথে হরিহর এসে বলছে, এটা যেন আবার কি
সর্বজয়া কাউকে না বলে বেড়ায়, এই জন্য আর কি গল্প করে বেড়ানোর স্বভাব, এইটাই সতর্ক করে দিয়েছে হরিহর। এখানে এটা ব্যাখ্যা করবা। আমার কাপড় যে বাসা উপকথা কেন বলেছিল? কারণ মা মারে, মা মারবে। আর মা মারবে কেন? কারণ কুসংস্কার। কুসংস্কারের ছন্ন থাকার কারণে সে মানে সর্বজয়া কুসংস্কারে বিশ্বাস করে, এই জন্যই কিন্তু বাসি কাপড় হচ্ছে কি তেলের ভার ছুঁলে মারে। ওকে, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী ভাতা বলতে কি বোঝানো হয়েছে? যে ব্রাহ্মণ, হরিহর হচ্ছে কি ব্রাহ্মণ, তো একজন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তার অবস্থা খুবই খারাপ, ব্রাহ্মণদের আয় নাই, কিন্তু চাষাভুষা যারা আছে, নিচু জাতের যারা আছে, তারাই এখন হচ্ছে কি ইনকাম করতেছে। তো লক্ষ্মী বাধা, লক্ষ্মী হচ্ছে কি ধন সম্পদের দেবী আর কি হিন্দু ধর্ম মতে। তো সেই জন্য তাদের লক্ষ্মী বাধা মানে হচ্ছে লক্ষ্মী তাকে দিচ্ছে আর কি, তার ইনকাম হচ্ছে। ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে, কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে একটি জিনিস, ঠিক আছে, অর্থাৎ অভাব অনটনের বিষয়টা হচ্ছে কি ফুটে উঠবে, এই জিনিসটাই হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে। ওকে, দুর্গাপুকে লক্ষ্মী ছাড়া বাদর বলেছিল কেন? ওই যে আম খেয়ে দাত্রকে, অর্থাৎ গোমর ফাঁস করে দেওয়া বা গোপন কথা প্রকাশ করে দেওয়া, ফাঁস দেওয়া। ওকে, হাবা একটা কথা করে এতটুকু যদি বুদ্ধি থাকে, এই একই জিনিসটাই আর কি। ওকে, প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক। পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত, আজ কিনা ছোট্ট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়ার ধুম পড়েছে। ছোট্ট টেবিলের ওপর ছোট্ট ছোট্ট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে, আর চারিদিকে সত্যিকারের ছোট ছোট চেয়ার সাজানো রয়েছে, পুতুলেরা বসে খাবে বলে। ওকে, উদ্দীপকের সাথে আমাদের ভেউ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি পুতুল খেলা, ঠিক আছে, পুতুল খেলার যে বিষয়টা রয়েছে সেইটা এখানে ফুটে উঠেছে। এইটাই উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটা আমাদের সর্বদা ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাওয়ার কারণ নয়, মূল্যায়ন করো। অবশ্যই সর্বজয়া ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাচ্ছিল কি অভাব, অভাব আর হচ্ছে কি দেনা। এইখানে তো এই জিনিসটা নাই, এখানে হচ্ছে পুতুলের বিয়ের বিষয়টা দেওয়া আছে, পুতুলের বিয়ে না, পুতুলের জন্মদিন সেটার বিষয় দেওয়া আছে। তো এই কারণে তো আর সর্বজয়া ঘর ছেড়ে যেতে চায় না, সর্বজয়া যেতে চায়, তাদের হচ্ছে দেনার কারণে তাদেরকে সবাইকে তাগদা দিচ্ছে নিয়মিত টাকা দেওয়ার জন্য, সেইটা। ওকে, এবার আমরা একটু বহু নির্বাচনী প্রশ্ন সমাধানে যাই। পিঁজরাপোলের আসামির ন্যায় কোনটি? টিনের বাসি, কাঠের ঘোড়া, নাটাফল, খাপড়াগুলো। এটা হচ্ছে কি কাঠের ঘোড়া। পরে ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর বুঝেছে কি বামুনদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায়, বামুনদের প্রতি খারাপ ধারণা, দরিদ্রতা ধরার পর ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। এটা হচ্ছে বলতো কি ব্যক্তিত্ব হালকা হয়ে যায়, মানে সাথে সাথেই যদি সে রাজি হয়ে যায় সদ্গোপদের যে আহ্বান সেটাতে। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা? 8 টাকা, সেটাও আবার কি 2-3 মাস অন্তর অন্তর দেয়। ওকে, আম আটির ভেপু গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? কে হচ্ছে কি বন্ধক ছাড়া দেয় না? সেজ ঠাকরুন হচ্ছে কি বন্ধক ছাড়া কোনো কিছু দেয় না, সেটাই। ওকে, তাহলে এই পর্যন্তই তোমাদের হচ্ছে কি আম আটির ভেপু সম্পর্কিত রিভিশন ক্লাস। একটু ফাস্ট পেইসে পড়াইছি, কারণ নইলে হচ্ছে দেখা যায় তো কি ক্লাস এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো, রিভিশন ক্লাস হিসেবে এটা যথেষ্ট হওয়ার কথা তোমাদের জন্য, যদি একটু ভালো করে পড়া থাকে। আর আমি যেগুলো বলছি মুখে মুখে তো বলছি, আর স্লাইডেও তো আছেই। তো ওভারঅল আশা করা যায় তোমরা পারবা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।